ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে চলে এলাম সেটা হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের উপরে মূল্যায়নের প্রথম সেট প্রশ্ন উত্তর। ঠিক আছে, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 50 নম্বরের প্রশ্ন থাকবে আর 1 ঘন্টা 40 মিনিট সময়। ঠিক আছে, আর এখানে তোমাদের যে সিলেবাসটা থাকবে সেটা হচ্ছে চ্যাপ্টার 7 থেকে 16, মানে 7 থেকে 16। ঠিক আছে, আর যদি তোমাদের কোনো 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 স্কুলে 6 থেকে থাকে, যদি তোমাদের 6 থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমি সেইটাও জুড়ে দেবো প্রশ্নের মধ্যে পরবর্তী ভিডিওগুলোতে। ঠিক আছে, তাহলে আজকের চলো দেখে নেওয়া যাক যে প্রশ্নগুলো আছে এবং সে উত্তরগুলো। ঠিক আছে, প্রথম দেখো, প্রশ্নের যে প্যাটার্ন প্রথমে রাখা হয়েছে সেটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। 10টা প্রশ্ন আছে। ঠিক আছে, 10টা প্রশ্ন, 10টাই আছে, কোনো অপশান দেওয়া হয়নি। ঠিক আছে, 10টাই প্রশ্ন আছে, সেই 10টা প্রশ্ন আমরা সলভ করব। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্নটা আছে মান নির্ণয় করো। কীভাবে করা, যেটা হচ্ছে দশমিক দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা তোমরা প্রথম শিখছো আর কি, শিখবে এই সেই হিসাবে। দেখো, দশমিক সংখ্যা প্রথম যে দশমিক সংখ্যাটা গুণ আছে, দশমিক গুণ কী করে করতে হয়, প্রথমে দশমিক সংখ্যাগুলোতে সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে হয়। কী করে লেখার নিয়মটা কি, নিয়মটা হচ্ছে দশমিক পর কটা সংখ্যা আছে, দশমিক পর দেখব কটা সংখ্যা, একটা সংখ্যা, তাই নিচে একটা একের একের পিঠে একটা শূন্য হবে। ঠিক আছে, সেই 2 বা দশমিক ছাড়া যে সংখ্যাটা সেটা উপরে বসবে লবে, আর হরে বসবে ওই দশমিক পর যতগুলো সংখ্যা ততগুলো শূন্য, আর তারপর বাঁ দিকে হচ্ছে 1। ঠিক আছে, একের পিঠে ততগুলো শূন্য হবে। এখানে যেমন দশমিকের পর কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা, তাই একের পেটে দুটো শূন্য, আর লবে হবে দশমিক ছাড়া যে সংখ্যাটা, দশমিকটা যদি তুলে দাও তাহলে কী পড়ে থাকতে, শুধু শুধু 6 পড়ে থাকতে, সেই 6। এটাও একই নিয়মে ওটা হয়ে গেল। এবারে গুণ করব কি, লবগুলো গুণ আর নিচে হরগুলো গুণ, লবগুলো গুণ করে লবে বসবে আর হরগুলো গুণ করে হরে বসবে। তাই গুণ করা হলো 10, 100 আর 10, আর উপরে এগুলো গুণ করলে উপরে 36 হয়, আর নিচে গুণ করলে তো একের পেটে করা শূন্য হবে। দেখো, 1, 2, 3, 4, একের পেটে 4টে শূন্য হবে। বেশ, এবার দেখো এটাকে কী করে আবার দশমিকে নিয়ে যাবো, এইভাবে রাখলে হবে না, একটা দশমিকে নিয়ে যেতে হবে। এটাকে দশমিকে নিয়ে যাওয়ার নিয়মটা কি, এখানে কত, একের পেটে 4টে শূন্য আছে, তাহলে আমি দেখব উপরে যে কটা, উপরে কটা সংখ্যা, উপরে 4টে সংখ্যার আগে দশমিকটা বসবে। উপরে আছে দুটো সংখ্যা, 4টে সংখ্যা কী করে করবো, এখানে দুটো শূন্য দিয়ে দেবো, তাই তো, বাঁ দিকে দুটো শূন্য, ডান দিকে নয়, ডান দিকে শূন্যের কোনো দাম নেই, দশমিক পর ডান দিকে শূন্যের কোনো দাম নেই, বাঁ দিকে শূন্য। ঠিক আছে, মানে সংখ্যার ডান দিকে শূন্যের কোনো দাম নেই। ঠিক আছে, বা দশমিক পর যদি শূন্য শূন্য যতগুলো শূন্য দাও কোনো দাম নেই, শূন্যের পরে যদি একটা সংখ্যা দাও তখন তার দাম আছে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম দশমিকের। তাহলে এটা হয়ে গেল, তাহলে দশমিকের আগে এই দুটো সংখ্যার আগে দুটো শূন্য বসবে, বসে 0.0.0036। এখানে শূন্য কেন দেওয়া হলো, শূন্য দিতে পারো না দিতে পারো, শূন্য দিলে বোঝা যায় যে এখানে একটা দশমিক আছে, না হলে দশমিকটা ডট দিলে বোঝা যায় না বলে সেই জন্য এটা দেওয়া, আর কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তাহলে 0.0036 এই হচ্ছে উত্তরটা হয়ে গেল, গুণফলটা ওইটাই। এবারে দেখো, এবার এখানে আরেকটা জিনিস বলি, এইভাবে তো এটা করলাম, এবারে এইটাকে তোমরা অন্যভাবেও করতে পারো। এইভাবে না করে সরাসরি মানে সংখ্যাগুলো শুধু গুণ করতে, দশমিক ছাড়া সংখ্যাগুলো গুণ করলে, গুণ করে গুণফল যা হলো সেখান থেকে দেখো এখানে কটা সংখ্যা আছে, 1, 2, 3টে, তিনটের মধ্যে এখানে কটার আগে দশমিক, দুটোর আগে, এখানে কটার আগে 3টে, এখানে একটা 3টে, এখানে 4টে হয়ে গেল, তাহলে 4টে সংখ্যার আগে দশমিক বসে যাবে। এইভাবেও করতে পারো। ঠিক আছে, প্রথমে সংখ্যাগুলো গুণ করে নিলে, গুণ করে, যেহেতু তোমরা প্রথম শিখছো তাই এইভাবে করবে এখন। ঠিক আছে, যখন অন্য অঙ্কের ক্ষেত্রে এরকম দশমিক থাকবে, গুণ করতে হবে, তখন মনে মনে ওইটা করে নিয়ে আমরা করে দেবো। বোঝা গেল? ব্যাস, এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, 7 ডেকামিটার মানে কত ডেসিমিটার। এই যে অঙ্কটা, এই ধরনের অঙ্কগুলো মানে একটা একক থেকে অন্য একটা এককে নিয়ে যাওয়া। ঠিক আছে, আবার লিটার, এটা হচ্ছে মিটার, দৈর্ঘ্যের একক। আবার লিটার আছে, আবার লিটার হচ্ছে আয়তন একক, মানে তল পদার্থের আয়তন। তারপরে যে কোনো পদার্থের আয়তন, তরলের ক্ষেত্রে সাধারণত। আর হচ্ছে তোমার হচ্ছে ওজনের একক গ্রাম, কিলোগ্রাম, গ্রাম, এইসব। এই একটা একক গ্রাম থেকে কিলোগ্রামে, তারপর কিলোগ্রাম থেকে গ্রামে, হেক্টোগ্রাম থেকে গ্রামে, এই রকম এই যে এককগুলো, একক সংক্রান্ত যে প্রশ্নগুলো হয়, এই একক মানে মেট্রিক পদ্ধতি যেটা, এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমরা অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি। তোমরা
ওই ভিডিও দুটো ভিডিও আছে, ওই ভিডিও দুটো তোমরা দেখে নিতে পারো। দেখে নিলে তার একক সংক্রান্ত যাবতীয় তোমাদের সমস্যা ক্লিয়ার হয়ে যাবে একেবারে। তোমরা বুঝবেই মানে এই ধরনের প্রশ্ন কীভাবে করতে হয়, উত্তর কীভাবে দিতে হয় তোমরা নিশ্চয়ই বুঝে যাবে। ঠিক আছে, এটুকু আমি গ্যারান্টি তোমাদের দিতে পারি যে ওই ভিডিওটা যদি ভালো করে দেখো তোমরা একদম পুরোপুরি ঠিকঠাকভাবে বুঝে যাবে। দেখো এখানে ওই নিয়মগুলো কাজে লাগিয়ে আমরা কী করেছি, ডেকামিটার 7 ডেকামিটার থেকে ডেসিমিটার নিয়ে যেতে হলে কিলো হেক্টো ডেকামিটার ডেসি সেন্টিমিলি, এই যে মানে মঞ্চের মতো এটা মনে রাখতে হবে পরপর এটা কিলো হেক্টো ডেকামিটার ডেসি সেন্টিমিলি। ঠিক আছে, এবার কিলো হেক্টো দেখো ডেকার পরে কি আছে, ডেকার পরে আসবে ডেকা মিটার ডেসি সেন্টিমিলি। এখন দেখো ছোট্ট করে বুঝে নাও, এই কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টিমিলি মানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তারপর মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। ঠিক আছে, এবারে এখানে কি বলেছে, ডেকামিটার থেকে ডেসিমিটার, ডেকামিটার থেকে ডেসিমিটার মানে এখান থেকে এই পর্যন্ত আসতে হবে। ঠিক আছে, 7 ডেকামিটার থেকে ডেসিমিটার। যখন এরকম বলবে তখন কি মানে এটা হচ্ছে বড় একক থেকে ছোটো একক থেকে যেতে গেলে এই 1 ঘর গেলে 10 গুণ, 2 ঘর গেলে আবার 10 গুণ মানে 10 × 10 100, এইভাবে যত ঘর যাবে তত ঘর 10 করে গুণ হয়ে যাবে। আবার যদি ছোটো থেকে বড় একক দিকে যায় তখন 10 করে ভাগ হয়ে যাবে। 1 ঘর গেলে 10, 2 ঘর গেলে 100, এইভাবে 10 ভাগ হয়ে যাবে। এই হচ্ছে নিয়ম। তাহলে সেই হিসাবে এখানে ডেকামিটার থেকে যখন ডেসিমিটারে যাব তখন কি এখানে 1 বসে তাকে 0 দিয়ে দাও, তাহলে কত হলো, 1 ডেকামিটার মানে হলো 100 ডেসিমিটার। সেই জন্য 7 ডেকামিটার মানে কত, 7 × 100 মানে 700 ডেসিমিটার হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে ছোটো করে তোমাদের বলে দিলাম। এইভাবে তোমরা বিস্তারিত জানতে গেলে বললাম ওই দুটো ভিডিও দেখে নিলে তোমাদের ভালোভাবে তোমরা জেনে যাবে। এবারে চলো, তাহলে পেয়ে গেলাম ওইটা 700 ডেসিমিটার হয়ে গেল। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, 10% ছাড় বলতে কি বোঝো। ছাড় মানে কি, 10% ছাড় বলতে বোঝায় 100 টাকায় 10 টাকা ছাড়। ঠিক আছে, তার মানে যদি 100 টাকা কোনো জিনিসের দাম হয় তাহলে তুমি সেটা 90 টাকা দিলে তুমি জিনিসটা পেয়ে যাবে। তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, তোমার 10 টাকা সেখান থেকে ছাড় দেওয়া হবে। এবার দেখো 3.3.3.378 এটা পৌনঃপুনিকের চিহ্ন, এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। প্রকাশ করলে কী হবে দেখো, সামান্য ভগ্নাংশে কীভাবে প্রকাশ করার নিয়মটা হলো, এখানে নিয়মটা কি, নিয়মটা হচ্ছে দশমিক বিন্দুটা তুলে দাও, ভাবো দশমিক বিন্দু নিয়ে যে সংখ্যাটা সেটা এখানে বসিয়ে দাও, দিয়ে সেখান থেকে বিয়োগ হবে কোনটা, সেখান থেকে বিয়োগ হবে ওই পৌনঃপুনিক যার মাথা সেটা ছাড়া যতগুলো সংখ্যা পড়ে আছে সেটা বিয়োগ হবে। আর নিচে কি হবে, নিচে দশমিক বিন্দু কটা সংখ্যার মাথায় আছে, পৌনঃপুনিকটা কটা সংখ্যার মাথায় আছে, একটা সংখ্যার মাথায় আছে, সেখানে একটা নয়। পৌনঃপুনিক যতগুলোর মাথায় থাকবে ততগুলো নয় নিচে বসবে। তারপরে এপারে শূন্য হবে কি না হবে সেটা নির্ভর করবে কি, দশমিকের পরে যতগুলোর মাথায় পৌনঃপুনিক নেই ততগুলো শূন্য হবে। যদি এখানে দশমিকের পরে সংখ্যা না থাকতো তাহলে শুধু 9 হয়ে যেত। যেহেতু দশমিকের পরে সংখ্যা দুটো আছে যার মাথায় পৌনঃপুনিক নেই, এই দুটোর জন্য দুটো শূন্য বোঝা গেছে। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম, ওই পৌনঃপুনিক থেকে সামান্য অংশে নিয়ে যাওয়া, এই হচ্ছে নিয়ম। ঠিক আছে, সেই নিয়মে এটা করলাম, করে এটা বিয়োগ করে এটা হলো, এটা এই হচ্ছে উত্তর। এবার যদি দেখো যে এখানে কাটাকাটি যাচ্ছে তখন কিন্তু কেটে দিতে হবে, লঘিষ্ঠ আকারে নিয়ে যেতে হবে, কেটে যেহেতু কাটাকাটি যাবে না তাই এই পর্যন্ত থেকে যাবে। তাহলে এই হলো সামান্য ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। এবার দেখো শঙ্কুর কটি তল ও কটি বক্রতল। শঙ্কুর কটি তল, যদি তোমরা বিস্তারিত এটা জানতে চাও আরও উদাহরণের যে মানে এই পৌনঃপুনিক ভগ্নাংশ থেকে এগুলোকে বলা হয় আবৃত্ত দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যা থেকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার জন্য যদি বিস্তারিত ভিডিও চাও তাহলে কমেন্ট করো, তাহলে আমি বিস্তারিত ভিডিও এনে দেবো। ঠিক আছে, দেখো শঙ্কুর কটি তল ও কটি বক্রতল। শঙ্কুর ক্ষেত্রে কটি সমতল, তল বলে না, সমতল ও বক্রতল, একটা সমতল আর একটা হলো বক্রতল। ঠিক আছে, ব্যাস। তারপরে হচ্ছে দেখো দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর গুণফল সমান বলেছে ড্যাশ। কীভাবে শূন্যস্থান পূরণ করা বলেছে, কী হবে, দুটো সংখ্যার গসাগু ও লসাগুর গুণফল সমান সংখ্যা দুটির গুণফল। উত্তরটা হয়ে যাবে এখানে কি, সংখ্যা দুটির গুণফল, উত্তরটা হবে সংখ্যা দুটির গুণ। আমি শুধু উত্তরটাকে লিখে দিচ্ছি, তো কিন্তু তোমার যখন লিখবে তখন কী করবে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগুর গুণফল সমান বলে এটা লিখবে, লিখে সমান বলে সংখ্যা দুটির গুণফল লিখবে, লিখে নিচে ড্যাশ দিয়ে দেবে। ঠিক আছে, এইভাবে উত্তরটা লিখবে, হয়ে গেল। এবার পরবর্তী প্রশ্নগুলো দেখা যাক। পরবর্তী প্রশ্ন দেখো যেটা আছে, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়। নির্দিষ্ট বিন্দু থেকে একটি সরলরেখা আঁকা যায়। তারপর একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেমি হলে তার পরিসীমা কত।
সমবাহুর প্রতিটি বাহু সমবাহু ত্রিভুজের 3টে বাহু, প্রত্যেকটি বাহু যদি 7 সেমি হয় তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 3 × 7 হবে, ঠিক আছে। 3 × 7 সেমি মানে 21 সেমি। এবারে দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান দেওয়া আছে সমান তাদের কি বলে? দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান দেওয়া আছে সমান তাদের কি বলে? তাদেরকে বলা হয় বিপরীত সংখ্যা। মানে দুই বিপরীত চিহ্নযুক্ত সংখ্যাকে যাদের পরম মান সমান হবে তাদেরকে বলা হয় বিপরীত সংখ্যা। যেমন ধরো -3 এর বিপরীত সংখ্যা হবে 3, ঠিক আছে। 3 আর 3 বা তাদের পরম মান সমান, পরম মান মানে শুধু মানটাই সমান, আর প্লাস মানে চিহ্ন ছাড়া যে মানটা সেটা হলো পরম মান বলা হয়। -3 + 3 এর মধ্যে তাদের পরম মান মানে 3 ধরনের 3 কিন্তু একটা মাইনাস একটা প্লাস, তাই -3 এর বিপরীত সংখ্যা হলো +3, আবার +3 এর বিপরীত সংখ্যা হলো -3 হচ্ছে ব্যাপার। এবার হলো ত্রিভুজাকার প্রিজমের কটি প্রান্তিক ও কটি শীর্ষবিন্দু? দেখো প্রিজমের ত্রিভুজাকার প্রিজম, কিন্তু ত্রিভুজাকার প্রিজমের এখানে লিখবে যে ত্রিভুজাকার প্রিজমের 9টি প্রান্তিক ও 6টি শীর্ষবিন্দু। প্রিজম অনেক রকম হয়, ত্রিভুজাকার হয়, চতুর্ভুজাকার হয়, পঞ্চভুজাকার হয়, এটাকে ত্রিভুজাকার প্রিজমের ক্ষেত্রে 9টি প্রান্তিক ও 6টি শীর্ষবিন্দু। এবারে চলো 2 নম্বর দাগের প্রশ্নগুলো। এটা হলো প্রতিটার মান হচ্ছে 2 করে, ঠিক আছে। 8টা প্রশ্ন আছে, প্রতিটার মান 2, 8টা প্রশ্ন, কোনো এক্সট্রা দেওয়া হয়নি, ঠিক আছে। তাহলে চলো দেখে না যাক যে মানের অধক্রমে সাজাও বলেছে। অধক্রম মানে কি? অধক্রম মানে বড় থেকে ছোট হয়ে যাবে, বড় থেকে ছোট, মানে পরপর ক্রমটা অধ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, মানে বড় থেকে ছোট আমরা সাজাবো। চলো দেখে না যাক। প্রথমে 0.6 × 0.7 সমান কত সেটা বার করে নিই। সেটাকে দশমিক নিয়মে তো আগে বলে দিয়েছি নিয়ম নাকি, বার করে নিলে হয় 0.4 মানে 0.42, মানে দশমিক পরে এইভাবে পড়তে হয় কিন্তু 0.42। এবার মানের অধক্রমে সাজিয়ে পাই, মানের অধক্রমে এবার দেখো আর ওগুলো করলাম না, যে 0.6 0.7 এটা তো আছে। এবার কী করে আমরা বড় থেকে ছোটো হিসাব করবো? দেখো দশমিকের পরে দেখবো কী সংখ্যা আছে। দশমিক পরে দেখো প্রতি এই 0.6 আর 0.7-এর মধ্যে দশমিক পরে একটা 6 আছে, আর দশমিক পর 7 আছে, আর এই সংখ্যাটা কিন্তু দশমিক পর 4 আছে। তাহলে কে বড়? এখানে অধক্রম মানে বড় থেকে ছোটো, কে বড়? বড় হলো 7, দশমিকের ঠিক পরের সংখ্যাটা 7, তাই যেহেতু দশমিক পরের সংখ্যাটা 7 তাহলে ওটা সব থেকে বড় সংখ্যা। আর তারপরে দেখো দশমিক পরের সংখ্যা 6, তাহলে ওটা সব থেকে, তারপরে ওইটা, আর সব শেষে হবে এইটা 4-2, ঠিক আছে। 4-2 দশমিক পরে মানে প্রথম সংখ্যাটা 4 যেহেতু সব থেকে ছোটো ওদের মধ্যে, তাই পরে সংখ্যাটা হবে, সেই জন্য সব শেষে হবে 4-2। তার মানে অধক্রমে সাজালে কী দাঁড়াবে? সব থেকে বড়কে 0.7 যে 0.7 আর 0.6, তারপরে হবে 0.6 × 0.7। যেহেতু এই আকারে ছিল তাই এটাই লিখতে হবে, কখনো কিন্তু এইটাই লিখবে না, ঠিক আছে। এটাই মাথায় রাখবে, এটা লিখলে ভুল হয়ে যাবে। যে আকারে থাকবে প্রশ্নতে সেই আকারটাই লিখবে। অধক্রমে সাজিয়ে পাই এইটা। তোমাকে তো এই 3টের মধ্যে সাজাতে বলেছে না, তোমার তো এইটার মধ্যে সাজাতে পারেনি, সেই জন্য এটাই লিখতে হবে। ব্যাস, এবারে দেখো 2 হেক্টোমিটার 7 মিটার মানে কত মিটার? ওই আবার সেই নিয়মে আমরা যাব। হেক্টোমিটার থেকে মিটার গেলে দেখে নাও, এটা এখানে আর বিস্তারিত বলবো না, তোমরা শুধু উত্তরটা আমি করে দিচ্ছি এখানে, মানে কীভাবে করতে হয়। তোমরা কিন্তু নিয়মটা ওখানে ওই দুটো ভিডিও দেখে নিও, তাহলে বুঝতে পারবে। দেখো 2 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার মানে হচ্ছে কত মিটার? 1 হেক্টোমিটার মানে কত মিটার? 1 হেক্টোমিটার মানে 100 মিটার, ঠিক আছে। সেজন্য 2 হেক্টোমিটার হলো 2 × 100 + 7, তাহলে এত, এটা ব্যাকে দিতে হবে, দিয়ে এত মিটার হয়ে গেল। তার মানে 200 + 7 মিটার মানে 207 মিটার হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো পরবর্তী অঙ্কটা, 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, তাই মোট কুলের শতকরা কত কুল পচে গেছে? শতকরা কত কুল পচে গেছে, তার মানে কি? শতকরা কত কুল পচে মানে বলতে যাচ্ছে যে মোট 100টি যদি কুল হতো তাহলে কটা কুল পচে গেছে, এই হিসাবটা করতে হবে। মানে 100-র মধ্যে কত কুল পচে গেছে এটা বার করতে হবে। আমাকে দেওয়া আছে 24টির মধ্যে 6টি কুল পচে গেছে, তাহলে 100-র মধ্যে কত? এইটাই ওই কি নিয়মে করলেও পাওয়া যায়। আর সেটা ছাড়া ওই কি নিয়ম ছাড়া আমরা কীভাবে করবো? দেখো 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, তাই তো। তার মানে কত অংশ পচে গেছে, কত অংশ কুল পচে গেছে সেটা বার করব। অর্থাৎ কুল পচে গেছে কি 6-এর 24, যতগুলো বলছে 24টি কুলের মধ্যে যতগুলো কুলের মধ্যে পচে গেছে সেটা হবে নিচে বসবে, আর যতগুলো কুল পচে গেছে সেটা হবে উপরে বসবে। বোঝা গেল? যতগুলোর মধ্যে যতগুলো যদি বার করতে বলে, আবার যদি এখানে কুল না ছাড়া যদি অন্য কিছু বলতো, ধরো 100 ধরো বললো 50 নম্বরের মধ্যে 16 পেয়েছে, তাহলে বললো সেটাকে শতকরায় কত পেয়েছে। তখন কি অংশ বার করতে গেলে কি 50 নম্বর যতগুলো যার মধ্যে সেটা নিচে, আর যত পেয়েছে সেটা উপরে। বোঝা গেল? এখানে যেমন 24টি কুলের মধ্যে আর 6টি কুল পচে গেছে, তার 24টা হবে নিচে বসবে, উপরে 6 পাবে। এই হলে যেটা পাবো সেটা হলো অংশ হতে পাবো। তার মানে কুল পচে গেছে এত অংশ, 6-এর 24 অংশ মানে 1/4 অংশ, কাটাকাটি করে পাবো 1/4 অংশ। আর এটা মানে কত শতাংশ সেটা বার করতে গেলে সেটাকে এর সঙ্গে 100 আমরা গুণ করতে হবে।
মানে শতকরায় বার করতে গেলে তখন এটাকে 100 দিয়ে গুণ। তাই বলেছে কুল পচে গেছে, মোট কুলের শতকরা এত, 1/4 ইন্টু 100 মানে 25। এখানে কিন্তু আর এই পার্সেন্টেজ চিহ্নটা দেবো না, দেওয়া কিন্তু ভুল। পার্সেন্টেজ চিহ্ন এখানে দেওয়া ভুল, কারণ এখানে আমি শতকরা কথাটা লিখে দিয়েছি, সেই জন্য এখানে আর পার্সেন্টেজ চিহ্ন দেবো না, শুধু 25। আর এটাকে যদি পার্সেন্টেজ চিহ্ন দিয়ে লিখতে হয় তখন কীভাবে লিখবে? তখন লিখবে অর্থাৎ তখন লিখবে মোট কুলের 25% কুল পচে গেছে। বোঝা গেল? এই হচ্ছে শতকরার ভাষার ক্ষেত্রে একটু ভাষার ক্ষেত্রে এগুলো একটু লক্ষ্য রাখবে। মানে লেখার সময় কীভাবে লিখবে, মোট কুলের শতকরার কথাটা লিখলে তাহলে পচে গেছে এই 25, কুল পচে গেছে মোট কুলের শতকরা 25। আর পার্সেন্টেজ দিয়ে লিখলে তাহলে লিখতে হবে যে মোট কুলের 25% কুল পচে গেছে। ওটার মানে হলো এটাই, ঠিক আছে? তাই অর্থাৎভাবে এভাবে হয় এটা লিখতে পারো, না এটা যে কোনো একটা লিখতে হবে, ঠিক আছে? বুঝে গেল? ব্যাস, দুটো না লিখলেও চলবে, যে কোনো একটা লিখতে পারো। এটা হয়ে গেল। এবারে দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, পরবর্তী অঙ্কটা কী আছে দেখো, এখানে বলেছি মানের ঊর্ধ্বক্রমে সাজাও, ঠিক আছে? মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম, ক্রমটা ঊর্ধ্বর দিকে যাবে, বড়োর দিকে যাবে, তার মানে ছোটো থেকে বড়ো সাজাতে হবে। বুঝে গেল? ছোটো থেকে বড়ো, ছোটো থেকে বড়ো কী করে সাজাবো দেখে নাও। প্রথমে আমাকে কি করতে হবে, এখানে যে পৌনপুনির সংখ্যাটা আছে এটা যেমন আছে তেমন থাকবে, দশমিক পর পৌনপুনির সংখ্যা যেটা আছে ওটা যেমন আছে তেমন থাকবে। এই দুটো সংখ্যা, দুটো সামান্য ভগ্নাংশকে আমাদের দশমিকে নিয়ে যাব আমরা, ঠিক আছে? এই 5-এর 6 আর 3-এর 4 এটাকে আমরা দশমিকে নিয়ে যাবো। দশমিকে নিয়ে যাওয়া জানি, দশমিক নিয়ে যাওয়া কী করে ভাগ করবো, এখানে 5কে 6 দিয়ে ভাগ করলে কী হয় দেখো, 5কে 6 দিয়ে ভাগ এইভাবে হবে। যেহেতু 5টা ছোটো সেই জন্য একটা দশমিক বসবে, দশমিক বসে গেলে তার জন্য একটা শূন্য হবে। তারপরে আমরা যেমন ভাগ করলাম, করার পরে দেখো কোথায় গিয়ে শেষ হচ্ছে, বারে 3 হয়ে আসছে, বারবার যত যাবে আর শেষ হবে না, 3 হয়ে যাবে। তার মানে এটা সমান কত আসছে, 5-এর 6 মানে 0.83, 3-এর মাথায় পৌনপুনিতে অর্থ কি, বারবারে না লিখে সেটাকে একবার দিয়ে দেওয়া হলো, যে এটার বোঝাবে যে এটা বারে ওই সংখ্যাটা আছে, একই সংখ্যা আছে, সেই জন্য পৌনপুনি হয়ে গেল। এবারে দেখো পরেরটা 3-এর 4, 3-এর 4কে এবার 3কে 4 দিয়ে ভাগ করলে দেখো 3টে ছোটো সেই জন্য দশমিক হয়ে হলো। তারপরে কি, যে 30 মানে 4 7 28, তারপর যেমন ভাগ করলো, এখানে এটা মিলে গেছে, ভাগটা পুরোপুরি মিলে গেছে, তার মানে 3-এর 4 মানে পেয়ে গেলাম 0.75। এবারে এদের মধ্যে বিচার করব। দেখো এখানে আছে দশমিক পর 6, দশমিকের পরে 8, দশমিক পর 7, তাই এখানে ঊর্ধ্বক্রম মানে কি ছোটো থেকে বড়ো, তাহলে সব থেকে ছোটো সংখ্যা কোনটা, 7 8 6-এর মধ্যে সবথেকে ছোটো এটা 6, এইটা, তার মানে এইটা হবে আগে, এইটা আগে, তারপরে এইটা, তারপরে এইটা আগে, তারপরে এইটা মানে হচ্ছে এইটা, আর এইটা মানে এইটা। তাহলে চলো তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 0.63 পৌনপুনিদের মাথায়, তারপরে 3-এর 4, তারপরে 5-এর 4 হয়ে গেল। ব্যাস। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, বলেছে ঘনক ও ত্রিভুজাকার পিরামিডের কটি তল ও কটি ধার, ঠিক আছে? ঘনক ও ত্রিভুজাকার পিরামিডের কটি তল ও কটি ধার। ঘনকের কটা তল দেখে নাও, ঘনকের হলো 6টি তল, আর ধার কটা, 12টি ধার বা প্রান্তিকী বলা হয়, ধার 12টি ধার। আর ত্রিভুজাকার পিরামিডের 4টে তল ও 6টি ধার, ঠিক আছে? পিরামিডের 4টে তল ও 6টি ধার। যদি তোমরা পিরামিড কোনটা না চেনো বা ঘন কোনটা না চেনো, যদি বিস্তারিত জানতে চাও তাহলে কমেন্ট করো, তাহলে সেই সংক্রান্ত আমি এই ভিডিওতে আমাদের এনে দেবো, ঠিক আছে? তাহলে চলো পরবর্তী যে প্রশ্নটা দেখো, কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630কে ভাগ করলে, মানে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 64 ও 630কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। এই ধরনের প্রশ্নগুলো কীভাবে সমাধান করতে হয় দেখো, এই ধরনের প্রশ্নগুলো কোন বৃহত্তম সংখ্যা বলেছে, বৃহত্তম সংখ্যা জানতে চাইলে তাহলে বুঝতে হবে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে, সাধারণত তাদের কী করতে হয়, গসাগু করতে হয়। এই হচ্ছে নিয়ম, এটা মাথায় রাখবে বৃহত্তম সংখ্যা বললে। মানে গসাগুর অর্থ কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই তো? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এই তো গরিষ্ঠ কথা অর্থ কি, বৃহত্তম, বড়, সব থেকে বড়, গরিষ্ঠ, বৃহত্তম, সেই জন্য বৃহত্তম সংখ্যা বললে বুঝতে হবে যে গসাগুটা করতে হবে, ঠিক আছে? এবারে দেখো এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, মানে ওই দুটো সংখ্যা কি গসাগু করবো না, এখানে আরও কিছু বলা আছে, বলে যে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। গসাগু কি হয়, গসাগু সংখ্যাটা তুমি ধরো 2 আর ধরো 4 আর 6, 4 আর 6 তুমি গসাগু করছো, 4 আর 6 গসাগু কত হবে, 4 6 গসাগু হবে দেখো প্রতি ক্ষেত্রে 2, হ্যাঁ 4 6 গসাগু হবে 2,
4 আর 6-এর গসাগু হবে 2, ঠিক আছে। মানে গসাগুটা কী সংখ্যা, গসাগু দিয়ে আমি 4 আর 6-কে ভাগ করতে পারি, মানে গসাগু দিয়ে 4 আর 6টা বিভাজ্য, তাই তো। তাই এখানে যেটা প্রশ্নটা বলেছে, গসাগু দিয়ে সবসময় সংখ্যা দুটো বা সংখ্যা 3টে বিভাজ্য হয়। তাহলে এখানে বলেছে কি, যে এমন একটা সংখ্যা, বৃহত্তর সংখ্যা বার করো সেটা এইটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তার মানে আমি যদি 3টা এর থেকে প্রতি ক্ষেত্রে 3 থেকে বিয়োগ দিয়ে দিলে যে সংখ্যা দুটো পাবো, তাহলে সেই সংখ্যা দুটো তাহলে ওই গসাগু দিয়ে বিভাজ্য হবে, তাই না। গসাগু তাদের ওই দুটো সংখ্যার গসাগু দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমি সেই কারণে আমাকে কী করে নেবো, প্রথমে এই দুটো সংখ্যাতে 3 বিয়োগ করে নেবো, করে নিয়ে তাদের গসাগু বার করব। সেই গসাগুটাই হবে ওই উত্তর, বোঝা গেল। এবার চলো দেখে নেওয়া যাক সেটা আমি কীভাবে করেছি। ওই কাজটাই এখানে করা হয়েছে। দেখো, প্রথমে সংখ্যা দুটো থেকে 3 বিয়োগ দিয়ে আমরা 561 বার করে নিলাম, করে সেই 561 আর 627-এর গসাগু আমরা বার করেছি। গসাগুর নিয়ম তোমরা জানো, না জানলে কমেন্ট করবে, তাহলে বলে দেবো। এখানে আমরা সেই নিয়মে আমরা গসাগু করেছি। এটা হচ্ছে সংক্ষিপ্ত নিয়ম, সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গসাগুটা করেছি, ঠিক আছে। করে আমরা বার করে নিয়েছি গসাগুটা। নিম্ন বৃহত্তম সংখ্যাটি হলো 33, যা দিয়ে এটাকে ভাগ করলে যে সংখ্যাটা প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের। দেখো, পরবর্তী যে অঙ্কটা আছে সেটা কী বলেছে, স্কেলের সাহায্যে এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা আঁকো। স্কেলের সাহায্যে আঁকতে বলেছে, চলো দেখে নেওয়া যাক। দেখো, এইটা হচ্ছে স্কেলের সাহায্যে আমরা এঁকেছি, ঠিক আছে। এটা কীভাবে করা হয়েছে দেখে নাও। স্কেলের সাহায্যে তো আঁকতে বলেছে, স্কেলটা শুধু এইভাবে বসাবে, সমান্তরাল সরলরেখা যখন আঁকবে স্কেলটা এইভাবে শুধু বসাবে, ঠিক আছে। বসিয়ে উপর থেকে দাগ কাটবে, নিচ থেকে দাগ কাটবে। দেখো, এখানেও তাই করা হয়েছে, উপর থেকে দাগ, নিচে দাগ কাটলে সেটা সমান্তরাল সরলরেখার জন্ম দেবে, ঠিক আছে। দুটো সমান্তরাল সরলরেখা তোমরা পেয়ে যাবে, বুঝে গেল। বেশ, দিয়ে নামকরণটা কীভাবে করি, যেভাবে আমি নামকরণ করেছি ওইভাবে নামকরণ করবে। ওটা হচ্ছে এবি সরলরেখা, এটা সিডি সরলরেখা। মানে বাঁ দিকে একটা ডট আর ডান দিকে একটা ডট সরলরেখার উপরে দিয়ে সরলরেখার নামকরণ করতে হয়, ঠিক আছে। এটা হয়ে গেল। এবারে দেখো, এই দাগে কী বলেছে, এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে। চিত্রের প্রতিটা যে বাহু আছে, দেখো একটা বাহু, প্রতিটা বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে। এবার বলেছে এই চিত্রটা আমরা এই জ্যামিতিক আকারটির পরিসীমা কত বার করতে হবে, ঠিক আছে। পরিসীমা বার করার নিয়ম কি, বার করা হচ্ছে ওই যতগুলো বাহু আছে তাদের যোগফল করে দেবো, বাহু দৈর্ঘ্যগুলোর যোগফল করে পরিসীমা পেয়ে যাবো। দেখো, সেই প্রত্যেকটা যোগফল বা যোগ করে ব্যাকেট দিয়ে সেমি লিখেছি। না হলে কী করতো, 20 সেমি, 6 সেমি, 6 সেমি, এভাবে প্রত্যেকটা লিখতে হতো। অতগুলো সেমি না লিখে ব্যাকেট দেবো একটা, দিয়ে শেষে সেমি লিখে দেবো, ঠিক আছে। এই হচ্ছে নিয়ম, শর্টে করবে আর কি। তাহলে এটা যোগ করলে এটাই পেয়ে যাবো, 51 সেমি পেয়ে গেলাম। তাহলে প্রযুক্ত জ্যামিতিক আকারটির পরিসীমা এটা হয়ে গেল। এবার দেখো, পরবর্তী দাগের যে 3 নম্বর দাগ, দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। এখানে কটা উত্তর দিতে হবে, 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, 12 নম্বর। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 3, ঠিক আছে। তাহলে আমরা প্যাটার্নটা কী পেলাম, প্রথমে 1 নম্বরের 10টা হলো, 2 নম্বরের হচ্ছে 8টা, 8 2 16 ছিল, আর এবার 3 নম্বরের 4টে, ঠিক আছে, 12। বোঝা গেল। এই হচ্ছে আমাদের সবগুলো। এবার দেখো, চলো দেখে নেওয়া যায়। তাহলে দেখো কী কী প্রশ্ন রাখা হয়েছে দেখে নাও। প্রথমে রাখা হয়েছে একের দাগে এ বি দুটো অংশ রাখা হয়েছে, ঠিক আছে। আর এর মান হচ্ছে 1 আর বির মান হচ্ছে 2, ঠিক আছে। আর বিটা করলে 2 নম্বর পাবে, এটা করলে 1 নম্বর। এই নম্বরটা ভাগ করে দেওয়া হয়নি, কিন্তু বলে দেওয়া হয়েছে বিটা হচ্ছে 1 নম্বর, মানে এটা 1 নম্বর, বিটা 2 নম্বর, মানে মোট 3 পাবে, দুটো করলে 3, ঠিক আছে। 1 নম্বর দাগেরটা। সেখানে দেখো প্রথমটা কি সরল করো, সরলটা কীভাবে করবে, সরলটা যেভাবে করতে হয় দেখে নাও। -5 প্লাস -7 বিপরীত সংখ্যা কত আমরা জানি কি, +7, মাইনাস বিপরীত সংখ্যা +7, তাই +7 লেখা হয়েছে, প্লাস এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাস ব্র্যাকেট -5, মাইনাসে কী হয়, প্লাস হয়, সেজন্য +5 হয়ে গেল, ঠিক আছে। প্লাস এখানে এটা লিখলেও হতো, +5, ঠিক আছে, +5, তারপরে +5 -5 যোগ করলে কত হয়, 0, আর পরে থাকে কত, 7, তাহলে 0 + 7 যোগ করলে +7, বুঝে গেল। এই হয়ে গেল উত্তর। এবার দেখো বিদ্যাগ বলেছে যোগের সংযোগ নিয়ম যাচাই করতে বলেছে। সংযোগ নিয়মটা কি, প্রথমে 3টে সংখ্যা দেওয়া আছে এখানে, এগুলো সবই হচ্ছে নিয়ন্ত্রিত সংখ্যা। এই 3টে সংখ্যার প্রথম দুটো যোগ করব আগে, যোগ করে সেই যোগফলের সঙ্গে দ্বিতীয়টা যোগ করব, করে যেটা মান হবে ওইটার সঙ্গে
লাস্ট দুটো যোগ করব, করে যোগফলটার সঙ্গে প্রথমটা মান নেবে। এবার যদি মিলে যায় এই দুটো মান, তাহলে বলবো সংযোগ নিয়ম এরা মেনে চলে। যদি না মিলে বলবো সংযোগ নিয়ম মেনে চলে না। ঠিক আছে, তাহলে দেখে নাও যে যাচাই করতে বলেছে মানে সংযোগ নিয়ম মেনে চলে, সংযোগ নিয়ম মেনে চলে সেইটা আমরা এখানে প্রমাণ করে দেখাবো। চলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখো +5 আর +-3 যোগ করছি, দ্বিতীয় বন্ধের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে যোগ করছি, যোগ করলে কত হয় +5 -3 যোগ করলে হয় +2। কি ঠিক আছে, +2। আর +2 কী করে হলো, +5 থেকে 3 বিয়োগ করে কত হয় 2 হয়, 2। আর এটা 2টা +2 হবে, যেহেতু প্লাসটা +5 -3 থেকে বড়ো, তাই এটা যে বড়ো তার চিহ্নটা বসবে, +2 সেখানে বসে গেছে। +2 যেটা ছিল সেটা বসে গেছে। ঠিক আছে, যেটা এখানে ছিল দেখো, এটা +2 ওটা ছিল আগে, ওটা বসে গেল। এবারে +2 যোগ করলে কত +4 হয়ে যাবে। এবারে পরবর্তী যেটা আছে দেখো, এবারে এই দুটো আগে যোগ করব, এই দুটো আগে যোগ করব, করলে -3 +2 -2 আর +2 যোগ করলে কত হয় -1 হয়। এটা যেমন আছে তেমন বসে যাবে, +(-1) হবে। কারণ কি 3 থেকে 2 বিয়োগ করবো, করলে কত হয় 1। আর যেহেতু 3টা বড়ো, তাই 3-এর আগে যে চিহ্ন সেই চিহ্নটা বসে যাবে। বুঝে গেল, এই হচ্ছে নিয়ম যোগ করা, মানে যখন বড় থেকে ছোটো বিয়োগ যখন করবো, এই হচ্ছে নিয়ম। ঠিক আছে, এবার দেখো তাহলে এটা হয়ে গেলো +5 +-1, তো তার মানে হচ্ছে 5 থেকে 1 বিয়োগ করবো, বিয়োগ করলে কত হয় 4 +4, তাহলে পেয়ে গেলাম। দেখো দুটো ক্ষেত্রে +4 পেয়ে যাচ্ছে, তাহলে অতএব বলবো যে নিয়ন্ত্রিত সংখ্যা, যে এগুলো তো নিয়ন্ত্রিত সংখ্যা, তাই বলবো অতএব নিয়ন্ত্রিত সংখ্যা 3টির যোগ সংযোগ নিয়ম মেনে চলে। ঠিক আছে, এই হয়ে গেল। এবার পরবর্তী যে অঙ্কটা দেখো, বলেছে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এইগুলো দিয়ে এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হবে। এখানে এই ধরনের প্রশ্ন থাকলে কি করতে হয়, প্রশ্ন থাকলে আমাদের লসাগু বার করতে হয়। এই 4টে সংখ্যার আমরা লসাগু বার করব। ঠিক আছে, প্রথমে লসাগু বার করবো, তারপরে বলছি কী করতে হবে। প্রথমে 4টে সংখ্যার লসাগু করার নিয়ম এইভাবে করবো আমরা, করে লসাগুটা বার করলাম। ঠিক আছে, যদি নিয়ম না জানো কমেন্ট করো, বলে দেবো। লসাগু এটা হয়ে গেল। এবার আমরা কি করতে হবে, বলেছি এই লসাগু সংখ্যাটা কেমন সংখ্যা, লসাগু এমন সংখ্যা, এই সংখ্যাগুলো দিয়ে লসাগু সংখ্যাটা কিন্তু বিভাজ্য। তুমি দেখবে 20 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, 28 দিয়ে ভাগ করলে দেখবে কোনো ভাগশেষ থাকবে না। লসাগু সংখ্যাটা সেই সংখ্যা হয়, মানে যে সংখ্যাগুলো থাকে যাদের লসাগু হয়, সেই লসাগুটা ওই সংখ্যাগুলোতে বিভাজ্য হয়। এবার দেখব এই যে সংখ্যাটা পেয়েছি, এই সংখ্যাটা এই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করে দেখব ভাগশেষ কোনটা থাকছে, সেটাই হয়ে যাবে উত্তর। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, ওই ভাগশেষটা বিয়োগ করলেই, ওই ভাগশেষটা বাদ দিলেই তো যে সংখ্যাটা পড়ে থাকে সেটাই হয়ে যাবে এটা দিয়ে বিভাজ্য। আর এটা দিয়ে বিভাজ্য মানে সেটা এইগুলো দিয়ে বিভাজ্য। ঠিক আছে, সেই জন্য আমরা এটা দিয়ে এটা ভাগ করব। এরপরে চলো দেখা যাক। দেখো ভাগ করছি, ভাগ করলে কি আসছে, এটাকে ভাগ করলে কি আসছে দেখো, 234 ভাগশেষ থাকছে। ভাগশেষ থাকা, আর যদি এইটা বিয়োগ দিলে তার পরে থাকবে কত, এই 5600 পরে থাকবে। 5600 তো এটা দিয়ে, যদি এটা এখানে 5600 হতো তাহলে সেটা তো 1120 দিয়ে বিভাজ্য হয়ে যেত, তাই তো বলেছে বিভাজ্য হয়ে যাবে। তার মানে এই সংখ্যাটাই শুধু বাড়তি হয়ে পড়ে আছে। তার মানে কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ দিলে, তার মানে এটা থেকে যদি আমি এই 234টা বিয়োগ দিই, তাহলে যে সংখ্যাটা হয়, মানে এই যে সংখ্যাটা, এইটা হচ্ছে এটা দিয়ে বিভাজ্য। আর এটা দিয়ে বিভাজ্য মানে ওইটা হচ্ছে ওই 4টে সংখ্যা দিয়ে বিভাজ্য। যেহেতু এই 4টে সংখ্যা, এইটা 4টে সংখ্যা দিয়ে এটা বিভাজ্য, যেহেতু সেই জন্য এই সংখ্যাটাও ওই 4টে সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। বোঝা গেল? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে 234। বোঝা গেল? তাহলে অতএব লিখব নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 234। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে, বলেছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। মানে এখন যেটা ব্যবহার করছি তার থেকে 4% কমাবো। চিনির দাম বেড়ে গেছে যেহেতু, তাহলে এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। এখন আমরা কত ব্যবহার করি, 625 গ্রাম, সেখান থেকে আমরা 4% কমিয়ে দেবো। এবার কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব, কত গ্রাম কম ব্যবহার করব আর কত গ্রাম প্রতিদিন ব্যবহার করব সেটা জানতে চেয়েছি। তাহলে চলো দেখে নেওয়া যাক। এখন আমরা প্রতিদিন 625 গ্রাম চিনি ব্যবহার করি, ঠিক আছে। তাহলে 4% চিনির ব্যবহার কমালে কী হবে, প্রতিদিন চিনির ব্যবহার কমবে কত, তো প্রতিদিন চিনির ব্যবহার কমাবো, কতটা কমাবো হচ্ছে, যেহেতু 625 গ্রাম ব্যবহার করি, তাই 625 গ্রামের 4%, গ্রাম এর 4%, এর মানে গুণ 4% মানে 4 100, ঠিক আছে। সেই জন্য 625 × 4 100 গ্রাম, এত গ্রাম হচ্ছে আমরা কমাবো,
যদি ব্যবহার যেহেতু 4% কমে গেছে, 4% ব্যবহার কমালে তাহলে প্রতিদিন চিনির ব্যবহার কমাবো কত? ব্যবহার কমাবো হচ্ছে এতটা করে কমাবো, এত গ্রাম করে। আর এটা ক্যালকুলেট করলে দেখা যাবে কত মান আসবে, 25 গ্রাম করে আমরা প্রতিদিন কমাবো। আর এবং প্রতিদিন তাহলে ব্যবহার করব কতটা? ব্যবহার করবো 25 গ্রাম, বিয়োগ দেবো 625 গ্রাম থেকে 25 গ্রামটা বিয়োগ দেবো। তাহলে প্রতিদিন চিনি আমরা ব্যবহার করব হচ্ছে 625 থেকে 25 বিয়োগ দিলে যেটা থাকবে সেটা, তার মানে হচ্ছে 600 গ্রাম। বুঝা গেল? এখানে অবশ্যই ব্যাকেট দেবে, কিন্তু ব্যাকেট 625 থেকে 25 বিয়োগ দিচ্ছ, লিখে গ্রাম লিখছো, অথচ ব্যাকেট দাও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যদি ব্যাকেট না দাও তাহলে কিন্তু এখানেও গ্রাম লিখতে হবে, এখানেও গ্রাম লিখতে হবে। বুঝে গেল? এইটা নিয়ম। আচ্ছা, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। আর পরবর্তী অঙ্কটা দেখো, বলেছে সরল করো এটাকে সরল করতে বলেছে। দেখো কীভাবে করা হচ্ছে দেখে নাও। প্রথমে আমাদের কী করতে হবে? প্রথমে আমরা ওই এখানে যখন ওই নিয়মটা আগে যেটা বলছিলাম, আমরা কি করেছি এখানে, আর এই 78/10 2/10 এটা করিনি। এখানে কি করেছি দেখো, এখানে একেবারে এই 78টা 2টা গুণ করে নিয়েছি, গুণ করলে হয়েছে 156। এবার দেখো কটার আগে দশমিক আছে, এখানে একটা, এখানে একটা, মানে দুটো সংখ্যার আগে দশমিক, সেই জন্য দুটো সংখ্যার আগে দশমিক বসে গেছে। এই নিয়মে এটা করা হয়েছে। দেখো গুণটা এখানে আমরা ডান দিকে করেছি, গুণটা এখানে আমরা ডান দিকে এখানে করে নিয়েছি, তোমরা রাফ হিসাবে ডান দিকে করে নেবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। দেখো সেটা করার পরে কি এসছে দেখো 156, তারপরে এখানে কী করা হয়েছে, এবার এই 7.8 থেকে এইটা বিয়োগ 1.56 7.8 থেকে এটা বিয়োগ। কীভাবে বিয়োগ করার নিয়মটা কি দেখো, দেখে নাও। এখানে বিয়োগ করা হয়েছে 7.80 ধরে নিতে হবে, আর 7.8 মানে ডান দিকে কিছু নেই, মানে 0। তারপর 1.56 বিয়োগ করছি, তার বিয়োগ করে এবার নিয়ম যেমন নিয়ম তেমন, ঠিক আছে? এখানে বিয়োগ করার নিয়ম 10 ধরবো, 10 থেকে বিয়োগ করে সেভাবে করেছি। করে দেখো 10 মানে এখান থেকে 1 ধার করে নিয়েছি, 10 থেকে বিয়োগ করলে কত হয়, এটা 4। আর এখানে তাহলে 7 করে থাকে, 7 থেকে 5 বিয়োগ করে 2 হলো, তারপর 7 থেকে 1 বিয়োগ করলে 6, ঠিক আছে? দশমিক যে জায়গায় দশমিক ছিল ঠিক সেই জায়গায় দশমিকটা বসে যাবে, সেই ততগুলো সংখ্যার আগে, ঠিক আছে? তাই এটা হয়ে গেলো 6.24। 6.24 ভাজিত 1.2 হলো। এবার তারপরে কী করা হয়েছে, এবারে যেমন আগের মতো 6.24 মানে এটা বাই 100 ভাজিত 12/10 হলো। এবারে ভাগ থেকে গুণে গেলে কি হয়, এটা উল্টে যায়, তাই তো? উল্টে যাবে, তার মানে এটা কত হবে? উল্টে যাওয়ার অর্থ হলো এই যে 12/10, এটা 12/10 অনন্যক দিয়ে গুণ করা হবে, এই হচ্ছে অর্থ, তাই তো? অনন্যক দিয়ে গুণ, ভাগ থেকে গুণ করতে গেলে অনন্যক দিয়ে গুণ করতে হয়, তাই অনন্যক দিয়ে গুণ করা হলো। 10 এর 12 গুণ করলে এবার কাটাকাটি করে যেটা পড়ে থাকে সেটা থাকো 52/10, ঠিক আছে? কাটাকাটি নিয়মটা নিশ্চয়ই জানো, তাই আর এখানে বলছি না। তাহলে 52/10 হলো, 52/10 মানে কত? 5.2, তাই তো? 52/10 মানে হচ্ছে 5.2। এটা হয়ে গেল উত্তর। বুঝে গেল? দেখো এবারে যে 4 নম্বর দাগের যে প্রশ্নগুলো আছে, এখানে কি নিচের প্রশ্ন উত্তর দিতে বলেছে, যে কোনো তিনটে দিতে হবে, 4টে দেওয়া আছে, 4টের মধ্যে এখানে একটা শুধু অপশান রাখা হয়েছে, সেটা 4টের মধ্যে 3টে উত্তর দেবে। এটা প্রতিটার মান কিন্তু 4 নম্বর করে, ঠিক আছে? প্রতিটার মান 4 করে। তাহলে কি দেখলাম, 1 নম্বরে 10টা, 2 নম্বরে 8টা, 3 নম্বরে 4টে, ঠিক আছে? আর 4 নম্বরে 3টে, ঠিক আছে? এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। এবার চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটা কী আছে। প্রথম প্রশ্ন যেটা আছে যে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজনটা কোন এককে? কিলোগ্রাম এককে ওজন হলো বলে প্রত্যেকটা এই মান দেওয়া আছে, ঠিক আছে? বলেছি এই কাঁচা তথ্যগুলি, 30 জনের ওজন এটা দেওয়া আছে এখানে, এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। এই পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করার যে নিয়মটা, চলো এবারে দেখে নিই আমরা। এখানে যেটা আছে দেখে নাও, পরিসংখ্যা বিভাজন তালিকাটি হলো, এখানে লিখো পরিসংখ্যা তালিকাটি হলো বলে এই তালিকাটা তৈরি করেছি। কি থাকবে, কি দেয়? ছাত্রের ওজন কিলোগ্রাম এককে, তাহলে ছাত্রের ওজন হলো। তারপর লিখতে হবে ট্যালিমার্ক, এবার লিখবে ট্যালিমার্ক, তারপরে হচ্ছে ছাত্র সংখ্যা, মানে কজন ছাত্র, ধরো এই 32 গ্রাম, 32 এখানে 32 এখানে 32, তার মানে 32 গ্রাম দুজন আছে, পেয়ে যাচ্ছি, এবার আরও থাকতে পারে, তাই সেই ততগুলো সংখ্যা লিখতে হবে এখানে, ঠিক আছে? সেটা দেখে নাও কীভাবে এটা করতে হয়। সব থেকে আমি আগে প্রথম খুঁজবো যে এই সংখ্যার মধ্যে এই যে যতগুলো ডেটা মানে তথ্য দেওয়া আছে, তার মধ্যে সব থেকে ছোটো কোনটা আছে আর সব থেকে বড়ো কোনটা আছে, সেটাই খুঁজে নেবো। প্রথম কাজ তার সব থেকে ছোটো আছে, দেখো সব থেকে ছোটো এখানে পাবে 31, আর সব থেকে বড়ো পাবে 40, ঠিক আছে? ওটা আগে বার করে নিলাম। বার করে নেওয়ার পরে শুরু করব ছোটো থেকে বড়ো, তাই প্রথমে 31 থেকে শুরু করব। 31 কতজন আছে? 31 কিলোগ্রাম ওজনের ছাত্র কতজন আছে, এখানে খুঁজে দেখবে 31 কিলোগ্রাম ওজনের ছাত্র আছে একজন, সেজন্য একটা দাঁড়ি দেবো, এরকম লম্বালম্বি একটা দাঁড়ি, এটাকে বলে ট্যালি মার্ক। বোঝা গেল?
একটা দাঁড়িয়ে। এবার যদি দুজন থাকতো তাহলে এখানে দুটো পরপর, যদি তিনজন থাকতো তিনটে পরপর, চারজন হলে চারটে দাঁড়িয়ে। আর যদি পাঁচজন হয় তখন কিন্তু আর পাঁচটা দাঁড়িয়ে দেবো না, তখন উপর থেকে নিচে এরকম একটা দাঁড়িয়ে দেবো, সেটা দেখে দেবো এখানে, দেখে নাও। তাহলে এটা একজন হলে একটা হলো, তাই লিখবো এখানে যেহেতু একটা দাঁড়িয়ে তাই এখানে লিখবো এক। একজন ছাত্র সংখ্যা হলো একজন, একজনের ওজন হচ্ছে 31 গ্রাম। 32 দেখো 32 জন এখানে খুঁজে পাবে, চারজন পাবে, তাই চারটে দাঁড়িয়ে, তাই এখানে লিখবো 4। আর 33 দুজন আছে 2। আর 34 দেখো চারজন 4 পাবে। 35 কিলোগ্রাম ওজনের ছাত্র কজন আছে? 5 জন। দেখো 5 জন হলে তখন এখানে যদি 6 জন হতো তখন কী হতো? তখন এখানে 5 জন এই হয়ে গেছে, তারপর আর একটা দাঁড়িয়ে, তারপরে কিছুটা ছেড়ে এখানে একটা দাঁড়িয়ে হয়ে গেল, এই 6 জন। এইভাবে হয়ে 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 যদি 6 জন 7 জন 8 জন 9 জন 10 জনের জায়গায় আবার এখানে একটা, এই হচ্ছে নিয়ম। ঠিক আছে, মানে 5 5 করে আমরা যাব। ঠিক আছে, এটাকেই বলে ট্যালি মার্ক। তা 35 জন, এটা 5 আছে, তাহলে 5 জন এবার লিখে দেখে নাও, তার পরপর এভাবে ট্যালি মার্ক হয়ে। এবারে এইটা আমরা শেষে, সবার শেষে কিন্তু এটা এখানে বলেছে 30 জনের, 30 জন ছাত্রের এই ওজন দেওয়া আছে, তাই সেই ছাত্র সংখ্যা বা এটাকে বলা হয় পরিসংখ্যা, তাই এটা পরিসংখ্যা ওজন তালিকা। ঠিক আছে, এই ছাত্র সংখ্যাটা হলো পরিসংখ্যা। এই পরিসংখ্যার যোগফল যদি 30 হতে হবে, কিন্তু যতজন ছাত্র বলবে বা যতজনের তথ্য দেওয়া থাকবে এই পরিসংখ্যা যোগ করে যেন ততজন পাই, তবে দেখবে তবে পরিসংখ্যাটা ঠিক হয়েছে। যদি যোগ করে যদি ততজন না পাও তাহলে বুঝতে হবে তোমার এখানে গোনা ভুল হয়ে গেছে, তোমার এখানে গোনাটা ভুল হয়েছে। ঠিক আছে, সেই জন্য এইটা আগে সবার এটা হয়ে গেলে সবার শেষে এটা তোমরা যোগ করে নেবে। এখানে 40 শেষ, প্রথম সব থেকে ছোটো মান হচ্ছে 31, সবচেয়ে বড় মান 40, এখানে শেষ। এবার এইটা আমরা যোগ করে নিয়ে দেখবো এটা 30 হচ্ছে কিনা। যোগ করে আমরা দেখে নেওয়া হয়েছে এটা 30। ঠিক আছে, তোমরাও করার পর শেষে যোগ করে নেবে, পরিসংখ্যাটা যোগ করে নেবে, যোগ করে দেখবে সেটা যতজন বলা থাকবে ততজন হচ্ছে কি না। তাহলে এই হয়ে গেল আমার যে অঙ্কটার সলিউশন। ঠিক আছে, এইভাবে করতে হয় কিন্তু। এবার দেখো পরবর্তী যেটা আছে সেটা দেখে নাও। পরবর্তী অঙ্কটা দেওয়া আছে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, এইটা এত, আর সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে। এবার বলে সংখ্যা দুটি কী কী হতে পারে বার করো। তাহলে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমার প্রথম কাজ হবে ওই সংখ্যাটাকে গসাগু দিয়ে ভাগ করা। ভাগ করলাম, ভাগ করে যে সংখ্যাটা পাবো, দেখো ভাগ করে আমরা 8 পেয়েছি। এবার 8টা কোন দুটো সংখ্যা যোগ করলে 8 হয় সেটা বার করবো আমরা। দেখো বার করে আমরা পেয়েছি 1 7 8 2 6 8 3 5 8 4 4 8। এবারে আমাদের দেখবো, এবার ধরো দেখে না যাক কী করেছি। এরপরে কাজ হবে, এবার আমরা লিখবো কি সম্ভাব্য সংখ্যা দুটি, আমাদের বলতে কোন সংখ্যা দুটির যোগফল অত আর গসাগু অত। সম্ভব সংখ্যা দুটি কী কী হবে? একের সঙ্গে ওই 1 7 মানে 1-এর সঙ্গে 48 গুণ করে হয়ে যাবে, 1-এর সঙ্গে 48, 7-এর সঙ্গে 48, মানে সংখ্যা দুটো 48 এত হতে পারে, 48 336 বা 96 288, 140 বা 240, 192 বা 192, এই রকম হতে পারে। এবার দেখবো আমরা বলেছে যে এমন দুটো সংখ্যার মধ্যে যাদের গসাগু 48 হবে, এদের মধ্যে এই দুটো সংখ্যার গসাগু কিন্তু 48 হবে না। দেখো 96 288, এদের গসাগু তো এই গসাগু 48, তার সঙ্গে আবার কমন যাবে, এই এখান থেকে 2 কমন, এখান থেকে 2 কমন, তাহলে 48 গসাগু থাকছে না। তাহলে গসাগুটা এর ক্ষেত্রে 96 হবে, আর এই ক্ষেত্রে গসাগুটা 192 হয়ে যাবে। দুজনের মধ্যে কমন তো 192, তাহলে দুটো সংখ্যা গসাগু 192, তাহলে 48 থাকছে না। তাহলে এই দুটো জোড় বাদ দেবো, বাদ দিয়ে বাকি যে দুটো জোড়, সেগুলো বাকি জোড় হতে হবে এমন যারা পরস্পর মৌলিক সংখ্যা, 1 7 থেকে পরস্পর মৌলিক, আবার 3 5 পরস্পর মৌলিক, এই রকম জোড়টাই হয়ে যাবে আমার উত্তরটা। ঠিক আছে, এরা যেহেতু পরস্পর মৌলিক ছিল না সেই জন্য ওই দুটো বাদ গেছে। তাহলে সেই জন্য অতএব নির্ণয় সংখ্যা দুটি হবে 48 336 অথবা 144 240। ঠিক আছে, এই হচ্ছে অঙ্কটা। এবার বলেছি পরবর্তী অঙ্কটা দেখো, একটি শহরের বর্তমান জনসংখ্যা দেওয়া আছে, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে এবং 2 বছর পর জনসংখ্যা কত হবে হিসাব করো। দেখে নাও কী করা হয়েছে। শহরের বর্তমান জনসংখ্যা দেওয়া আছে, এবার 4% হারে বাড়ে বলেছে, 4% হারে বছরে বাড়লে তাহলে পরের বছর কত হবে? পরের বছর যেটা ছিল তার 4%, এর 4% মানে এইটা, এর 4%, তার মানে যেটা ছিল তার সঙ্গে 4% এটা হচ্ছে বৃদ্ধি হয়েছে, এটা যোগ হয়ে যাবে, তাই এটা করা হয়েছে যোগ, ওটা যোগ করা হয়েছে। ঠিক আছে, কারণ এইটা হবে পরের বছরে এতজন, যোগ করলে কত হয়? 2000 মানে 27,300 জন, এটা পেয়ে গেলাম। এবং 2 বছর পর জনসংখ্যা কত হবে চলো দেখে নেওয়া যাক। 2 বছর পর মানে প্রথম বছরে তো এত হয়েছে, এবার তারপরে এর উপরে তো আবার 4% বৃদ্ধি হবে, এর উপরে বৃদ্ধি হবে, প্রথমটার উপরে বৃদ্ধি নয়, তাহলে এর উপরে আবার বৃদ্ধি, মানে এটা প্লাস এর 4% করলে ওইটা হয়ে যাবে দ্বিতীয় বছর, মানে 2 বছর পর এতজন হয়ে যাবে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, রতনের পরিবারের মোট মাসিক খরচের এত টাকা, খাওয়ার জন্য ব্যয় হয় অন্যান্য খরচ এত,
আর যদি খাওয়ার খরচ এত বাড়িয়ে নেওয়া হয়, অন্যান্য খরচ এত কমানো হয়, বাড়িয়ে এত কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করো। কীভাবে খরচ দেখানো? রতনের পরিবারের মোট মাসিক খরচের মধ্যে খাওয়ার জন্য খরচ এত টাকা এবং অন্যান্য খরচ এত টাকা, তাহলে মোট মাসিক খরচটা কত, তার ওই দুটো যোগ করতে হবে। মাসিক খরচ হলে এত টাকা হয়ে গেল। এবারে এখন খাওয়ার খরচ 10% বাড়ানো হচ্ছে। খাওয়ার খরচ তো কত, 4750, তার 10% বাড়ানো, তাহলে বাড়ানো হয়েছে কত, তাহলে বাড়বে কত, বেড়ে হবে তাহলে কত, তাহলে খাওয়ার খরচ 10% বাড়ালে খাওয়ার জন্য খরচ তাহলে কত হবে, ওইটা প্লাস, মানে যেটা আছে ওইটা প্লাস এর 10% করলে যেটা হবে সেইটা, তাই করা হয়েছে। দেখো এইটা হয়ে গেল খাওয়ার জন্য খরচ। এবার অন্যান্য খরচ 16% কমালে তাহলে অন্যান্য খরচ তাহলে কত হবে, তাহলে যেটা ছিল সেখান থেকে 16% বিয়োগ হবে, ওর 16% বিয়োগ করলে যেটা হবে সেইটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল অন্যান্য খরচ আর এই হয়ে গেল খাওয়ার খরচ। মানে এখন তাহলে মোট মাসিক খরচটা তাহলে কত, এখন মোট মাসিক খরচটা কত হচ্ছে, ওটা প্লাস এইটা, মানে 10,181। আগে ছিল কত, 10,650, তাহলে এখন কী হচ্ছে, কমেছে, তাই লিখবো। এবারে কী লিখতে হবে, তাহলে এটা হচ্ছে কমেছে, তাহলে মোট মাসিক খরচ এত বিয়োগ এত টাকা, মানে এত টাকা কমবে। ঠিক আছে, এই হয়ে গেল আজকের সবগুলো প্রশ্ন সমাধান হয়ে গেল। ঠিক আছে, তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, এবং যদি না সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করে নিও। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো।